নমস্কার, ই সংলাপের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমাদের নাট্য ও মঞ্চ বিভাগে যাকে পেয়েছি তিনি নাট্য গবেষক, নাট্য পরিচালক, সর্বোপরি নাট্যকর্মী তো বটেই, সলিল সরকার মহাশয়। নমস্কার স্যার, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। একেবারে সরাসরি প্রশ্নই করব। সেটাই ভালো। মানে হ্যাঁ, আমাদের চ্যানেলটি আসলে আমরা দুজন শুরু করেছিলাম খুব দর্শকের জায়গা থেকে, তো সাধারণ দর্শক হিসেবেই প্রশ্নটা রাখছি, বা ধরুন অনেকের হয়েই রাখছি। আমরা এই প্রসেনিয়াম আর নন প্রসেনিয়াম এই দুটো শব্দ শুনি এবং আজকাল বেশ ভালোই শুনছি যে আমরা প্রসেনিয়ামে কাজ করি, আমরা নন প্রসেনিয়াম ছাড়া কাজ করি না। এবার এটার একটু উত্তর খোঁজার তাগিদ পড়েছে আমাদের। তো আপনার মতো একজন বরিষ্ঠ মানুষের কাছে এসে পৌঁছেছি, যদি আমাদেরকে এই মানে ধারণাটা একটু ক্লিয়ার করেন। এটা নিয়েই তো সারা জীবন পড়ালাম আর সবাইকে উত্তর দিতে থাকলাম। বাহ, বেশ। আজকের এই বৃষ্টি মেদুর দিনে কতটা কি বলবো জানি না, খুব ছোট করে বলি, তারপরে কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেবো তার। প্রথম কথা, এই প্রসেনিয়াম নন প্রসেনিয়ামে যাওয়ার আগে আমাকে একটু আমাদের দেশ সম্পর্কে জানতে হবে। কেন না, এতেই বোঝা যাচ্ছে যে প্রসেনিয়ামটা একটা ইংরেজি কথা, কিন্তু তার থেকেও ওটা গ্রিক কথা, প্রস্কেনিয়াম থেকে এসেছে। তো আমি তার আগে একটু আমার এই বাংলা, এই ভারত, বাংলা দিয়েই শুরু করি। সেটা আমাদের এই দেশে, সারা পৃথিবীতে সব জায়গায় লোকসঙ্গীত, লোকনাট্য এগুলো থাকেই, সারা পৃথিবীতেই আছে, আমাদেরও আছে। আমাদের দেশে যদি ভারতবর্ষ ধরি, তাহলে সেখানে এই যে লোকায়ত যে সংস্কৃতি চর্চা, তো তার অনেক ইয়াকশাগাড়া, মানে যেটাকে আমরা বাংলায় যক্ষগণ বলি, তামাশা যেটা মহারাষ্ট্রের, নৌটাঙ্কি যেটা বিহারের, ঝাড়খণ্ডের, এবং এইভাবে আমাদের যাত্রা সেটা হচ্ছে বঙ্গের। এখন এই বঙ্গ বললে আবার আসলে এটা অনেকটা মহাকাব্যের মতন শাখা প্রশাখায় চলে যাবে। যাত্রাটা বঙ্গের, কিন্তু বঙ্গ কি, যে বঙ্গের কথা বলছি সেটা বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে ছিল বঙ্গ। মানে আলিমুর্দি খাঁ সাহেব, সিরাজউদ্দৌলার সময়ে বঙ্গ, আজকের বঙ্গের কোনো মিল নেই। এক তো পশ্চিমবাংলা, পূর্ববাংলা এগুলো ছাড়াও তখন বিহার, উড়িষ্যা সব মিলিয়ে বঙ্গ ছিল। তো ফলে আমাদের যাত্রা, যাত্রা হচ্ছে লোকনাট্য। যেমন আমাদের কীর্তন, কীর্তন হচ্ছে গিয়ে লোকায়ত, ফোক যেটাকে ইংরেজিতে বলছি। আমি চেষ্টা করব ফোক যতটা ইংরেজি কম বলা যায়, কিন্তু আবার এটাও ঠিক বুঝতে আমরা বেশি একটা মানে মজার কথা বলি। আমি খুব রসকস পণ্ডিত একদম নয়, পুরো গম্ভীর হয়ে থাকতে পারি না, সেটা কম জানার কারণেই হয়। তো এক ভদ্রলোক পশ্চিমবাংলা থেকে ঢাকাতে গেছে, গিয়ে বলছে যে ওই কুট্টি, তখন যে সমস্ত ছিল কুট্টিরা, তাদের বলেছে যে মিয়া আমি এতে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। তো ওরা তো না করে, চিনি বলে হ্যাঁ হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় চিনি না, ঢাকা বিশ্ববিদ্যালয় বলে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে। তো ওর হঠাৎ মনে হচ্ছে এত ঘোরাচ্ছে কেন। তো তারপরে হঠাৎ দেখছে সামনে বিশাল করে লেখা যে ঢাকা ইউনিভার্সিটি। মানে ভাই এই তো ঢাকা ইউনিভার্সিটি, না এতক্ষণ কর নাই কেন?
এতক্ষণ এরকম ইংরেজি করতেছেন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি করলেই হতো। হ্যাঁ, তো আমরাও কিন্তু এই সংস্কৃতিতেই বিশ্বাসী, ফলে আমরা একটু ফোক বললে ভালোবাসি, রিচুয়ালস বললে ভালোবাসি। তো এই যে যাত্রার নানা ব্যাখ্যা আছে। কি যাত্রা? যাত্রা তো আপনারা সবাই জানেন। কেউ বলে এই যে সূর্যের আহ্নিক গতি, বার্ষিক গতি, যে তার যাওয়া। কেউ বলে যে সূর্য উদয় থেকে অস্ত যাওয়া, এই যে যাওয়া। তেমনি আমাদের মহাকাব্য থেকেই তো লোকনাট্যগুলো এসেছে, আবার লোকনাট্য থেকেই মহাকাব্য। এগুলো সমস্ত সবার সঙ্গে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ফলে মহাকাব্য যদি হয়, তো তার তো টুকরো 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 একটা বট গাছ, অনেক শাখা প্রশাখা তার কাহিনীর, তার চরিত্রের। তো সেইগুলোর যাত্রাটা আবার অনেক আছে। যেমন আজকের যাত্রা দিয়ে যাত্রা দেখলে হবে না। আমাদের কৃষ্ণযাত্রা ছিল, আমাদের পালাগান ছিল, আমাদের এই যে শয়না পুজো বলে, মানে শীতলার গান, আমাদের চারণ কবিদের গান। আমার সৌভাগ্য যে আমি আমার শৈশব একটি তাম্রলিপ্ত বন্দর শহরে কেটেছে, 18-20 বছর। তো আমরা এগুলো সব দেখেছি, মানে সমস্ত ধর্মীয় রিচুয়ালস, মানে 12 মাসে 13 নয়, 113 পার্বণ আমরা কাটিয়ে এসেছি। এবং শুধু হিন্দুদের অনুষ্ঠান নয়, আমাদের বাড়িতে মানে মুসলমানদের, শিয়া সুন্নি সবাইরই অনুষ্ঠান আমাদের বাড়িতে, বাড়ির উঠোনে। ওই একদা একটু জমিদার বাড়িটারই ছিল আর কি, এখন জমাদার থেকেও আরো চলে গেছে। তো সেই কারণে এই সমস্ত মানে গাজন, চৈত্রের গাজন থেকে ছানাপানা থেকে শুরু করে বাড়িতেই এখনো দুর্গাপুজো হয়, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো। তেমনি আমাদের ওই গামরা খেলা, মানে রমজানের মাসে বা এতে ওরা এসে খেলা দেখিয়ে যায়। যে খেলা দেখে পুলকিত হয়েছি, সেই একই খেলা যখন গাজনের সময় যে কৃচ্ছ সাধন করে সন্ন্যাসীরা, সেটা একই। আমি এইখানে এই পরিসরে বলে রাখি, এইগুলো লিখে যত না বোঝানো যায়। আমি একবার ঘুরে বেড়াতাম তো, চড়ে বেড়াতাম তো, তো একবার নদিয়াতে গেছি, যে নদিয়ার পলাশির ওখানে আমবাগান, সিরাজের সময়ের আমবাগান নয়, যদিও সিরাজের পর আমার একটি 5 ঘন্টার নাটক আছে, ঐতিহাসিক নাটক। তো ওই অঞ্চলেই তখন ওখানে নীল চাষ হতো, এবং গঙ্গা ছিল, এবং সাহেবরা ছিল, এখনো কিছু ভগ্নাবশেষ রয়েছে। তো ওইখানে আমি একটি বাড়িতে ওই চৈত্র সংক্রান্তি, নীল ষষ্ঠী এইসবে, তো আমি যখন মেন হাইওয়ে দিয়ে নাম, এই সবটাই কিন্তু সম্পর্কিত, মানে ইন্টার রিলেটেড। আবার সেই বাংলায় বললে কো রিলেটেড, ইন্টার রিলেটেড আর কি। তো যখন যাচ্ছি ওখানে, ওই তখনও হাঁটা ছাড়া খুব গতি ছিল না মেন যে হাইওয়ে থেকে, তো ওই গান দূর থেকে ভেসে আসছে, সেটা একটা অদ্ভুত চলচ্চিত্রের মতো। তো আমি জিজ্ঞেস করলাম যে যার বাড়িতে গিয়েছিলাম, তারা একটি জমিদার বাড়ি, তাদের অনুষ্ঠানেই যাচ্ছিলাম, বলে চলো দেখতে পাবে, এখানে তো এখন সারা আকাশ বাতাস এই মুখরিত আছে এই গানে। তো ওদের বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম, তখন ওদের বাড়িতেই সেই গাজনের অনুষ্ঠান হচ্ছে। উঠোন, গেট দিয়ে ঢোকা, তারপরে পুরনো বাড়ি, সেই জমিদারি বাড়ি, আর সেখানে বৈঠকখানাতে হচ্ছে অনুষ্ঠানটা, আর নিচে ওই যাত্রার মতো পারফরমেন্স হচ্ছে। আর ওই গাজনের যে সন্ন্যাসী, তাদের যে গামছা একটি এবং এটি, তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে, এবং যখনই তাদের অনুষ্ঠান হচ্ছে তখনই এইখানের পারফরমেন্স বন্ধ হয়ে যাচ্ছে। এই পারফরমেন্সটা হচ্ছে কি বোলান গান। এই বোলান গান মানে কি, আমাদের লোকনাট্য সবই গীতিময়, গীতিনাট্য। তো যেমন ওইখানে বোলান যেমন আছে, তেমনি গম্ভীরাও আছে, আর একটু মুর্শিদাবাদে গেলে আলকাপ আছে। তেমনি আমাদের এই
আমি যে তমলুক, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এইসব আছে যাত্রা, সেখানেও আবার উড়িষ্যার যেহেতু প্রভাব, কৃষ্ণযাত্রা, আবার ওই শীতলার গান, যেটা এখনো অনেকটাই আমাদের চপল ভাদুড়ি করে থাকেন, সেই শীতলার গান। তো এইরকম অজস্র লোকনাট্যের ধারা এখনো এখনো রয়েছে। আমি তার বিস্তারিত তো যাচ্ছি না, আমি মূল জায়গায় আসবো বলে। তো কিন্তু আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা খুব ইন্টারেস্টিং, খুবই উৎসাহব্যঞ্জক। যে ওই যাওয়ার পর থেকে দেখছি অনুষ্ঠান হচ্ছে, আর ওই বোলানের যে দলগুলো, একটা দল নয়, এক একটি দল আসছে হেঁটে বা টেম্পুতে করে, অটোতে করে এসে দাঁড়িয়ে থাকছে। ওই দলটি করার পরে শেষ হলে তারা বাড়ি থেকে যা পয়সা, চাল, কলা, আলু, ডাল যা দেবে তাই নেবে, কোনো দরাদরি কিচ্ছু নয়। ওটাকে এরকম করে নিয়ে ওরা চলে যাবে আর একটা জায়গায়, গ্রামে। এরা তখন এসে আবার শুরু করবে। কিন্তু এর মাঝখানে যখনই অনুষ্ঠানগুলো, ধর্মীয় অনুষ্ঠানটা হচ্ছে, ওরা তখন ফ্রিজ, আচ্ছা, স্থির হয়ে যাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। যেই ওই অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, ওরা আবার শুরু করলো। মানে আমি তখন সদ্য পড়াচ্ছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে গবেষণা চলাকালীন। তো আমার মনে হচ্ছে আমি একটা কার্নিভ্যাল দেখছি, যেগুলো আমি গ্রিস, রোম, ইতালি এইগুলোতে নিয়ে পড়ে পাশ করেছি, সেইগুলোরই একটা মূল আকারা বঙ্গীয়করণ আমি দেখতে পাচ্ছি এই প্রথম। আমার বাড়িতেও মানে ওই সব হতো, গাজন হতো, সন্ন্যাসী হতো, ঝাঁপ দেওয়া, বেত দিয়ে মারা, কিন্তু এখানে দেখলাম সেটা আরো ব্যাপক, আরো বিস্তৃত। শেষ দিন মানে যেদিন চড়ক হবে তার আগে আমাকে বললো যে শরীর, তুমি সারা রাত জেগো না, এই ঘুমিও না, জেগে থেকো, নাহলে তুমি খুব মানে করবে, মিস করবে। তো কি হবে? তো দেখলাম সন্ধ্যে যেই নামলো, ওই ওদের সব বেল কাঠ আর অড়হর ডালের যে ডাল, মানে আমি বলছি কাঠিগুলো আর কি, আর ডাল টু ডাল, ওই সমস্ত জড়ো করা হলো। করে ওগুলোকে একটা জায়গায়, ওই আমরা যেমন নাড়া পুজো হয়, আজ আমাদের নাড়া পুজো, কাল আমাদের দোল, এটাও, হ্যাঁ, এটাও কিন্তু হিন্দুদের নয়, এটাও এসছে বৌদ্ধ সংস্কৃতি থেকে। আমাদের এই বাংলা কিন্তু হিন্দু ছিল না, আমাদের বাংলা মূলত হচ্ছে কি জৈন এবং বৌদ্ধ। সে বিশাল ইতিহাস, তার নাটক, জাতক, সেসব কথায় আসছি পরে যদি অবকাশ থাকে। তো এবার ওরা সবাই যেই মাঝরাতে চলে গেল পাশে গঙ্গায় স্নান করতে। ওই চৈত মাস, সংক্রান্তি তো, পরের দিনই পয়লা বৈশাখ, কিন্তু ওরা গঙ্গায় স্নান করলো, কনকনে ঠান্ডা জলে স্নান করে ওরা যে সাদা ধুতিটা পরে থাকে আর গামছাটা, ওই গামছাটা পরে আর সাদা ধুতিটা, এবার তোমার কল্পনার দিগন্ত প্রসারিত করো, ওরা ওই উঠোনে ওই কাঠকুটোগুলো জেলে দিল, ওই পটপট করে শব্দ হচ্ছে, ফ্লেকারিং হচ্ছে, এবং ওরা আগুনটা যত বাড়ছে, ঘি দেওয়া হচ্ছে, বাড়ছে, ওই সন্ন্যাসীরা ঘিরে ওই অগ্নি এটাকে, কুণ্ডটাকে ঘিরে দাঁড়ালো। তার কিছুই নয়, ওরা দাঁড়ালো এই জন্যেই যে ওদের ওই ভিজে যে গামছাটাও শুকোবে পরনের, আর কাপড়টাও শুকিয়ে যাবে, আর তারা ওই তাদের মন্ত্র বলছে। আমি কি দেখলাম, আমি দর্শক হিসেবে দেখলাম যে ওরা যেন ফিনিক পাখি, ওরা ঝাঁপ দেবে এবার আগুনে। আমি তো রিচুয়ালস লিখছি, ওরা এক্ষুনি না ঝাঁপ দেবে, আর একটু পরে। আমি তখনকার জন্য অপেক্ষা করছি। রাত ক্রমশ ভোর হয়ে আসছে,
আর শিখাটা ক্রমশ নিভে আসছে। যখন নিভে এসেছে আর তখন ভোরের হাওয়া যায়, সে ভোরের হাওয়ায় ওটা মাঝে মাঝে উঠছে আবার কমে যাচ্ছে। এবার ওরা পা দিয়ে খালি পায়ে পুরো উঠোনটাতে ওগুলো ছড়িয়ে দিল। ওই যে আগুন, কালো ছাই, সবগুলো এক একটা ওয়েভ, যেন ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়, হ্যাঁ, এইরকম ভাবে আগুনের সুলিঙ্গ একটু কমে এসেছে কি আসেনি। ওই সন্ন্যাসীরা খালি পায়ে ওটার উপরে গড়াগড়ি এবং দৌড়তে থাকলো, কৃচ্ছ সাধন। ওইটা যখন এবং কমে আসছে, আলোটা বাড়ছে, যেন আমি দেখছি তাপসদা, তখন আমার অত্যন্ত কাছের মানুষ, আমি দেখছি যেন তাপসদা আলো করছে। তো ওই করতে করতে এবার যখন কমে এসেছে, ভোরের আলো ফুটছে, তখন সাধারণ মানুষরা, মেয়ে পুরুষ সবাই, সন্ন্যাসীরা উঠে গেল, ওরা দৌড়তে শুরু করলো পুণ্যের আশায়। আর আমি দেখছি যে মাস ইনভলভমেন্ট এছাড়া আর কি হতে পারে। আর এইটাই তো আমার লোকনাট্য। এখন তার মধ্যে কাহিনী দিয়ে দাও, যায় গ্রীসে, মিশর থেকে, মিশরেও এই রিচুয়ালস হতো। ওরা করতো কি, ওরা ওই ছোলা, মটর, গম, জব, সেগুলোকে একটা সরায় বালি তার মধ্যে দিয়ে জল দিত ওই কদিন ধরে। তারপরে অঙ্কুরোদ্গম যখন হচ্ছে, মানে জার্মিনেট করছে, জল দেওয়া বন্ধ করে দিত, শুকিয়ে আসবে, তখন ওরা আবার চিৎকার করে বলবে যে প্রকৃতি তুমি আমাদের এই প্রাণকে বাঁচাও, আবার জল দেবে, আবার ওরা অঙ্কুরিত হয়ে উঠবে। রিচুয়ালস ওদের হচ্ছে গিয়ে, প্রাণ কখনো মরে না। ঠিক সেইভাবে রাজার কখনো মৃত্যু হয় না। অরণ্যদেব কনসেপ্ট যেখান থেকে, যার মারা যাওয়ার সময় হয় সে গুহায় চলে যায়, গুহা থেকে নতুন অরণ্যদেব আসে একই পোশাকে। এটা সারা পৃথিবীর গল্প, এখান থেকে গ্রীসেও তাই ছিল। এবং এইগুলোতে সাহায্য করতো কে? মহাকাব্য। এক তো চারণ কবিরা ওই যে আমাদের বীর গাথা, সেই বীর গাথাগুলোকে গেয়ে গেয়ে বেড়াতো। তারও আগে যদি যাই তো দেখবো যে আমাদের কবিতার জন্ম হয়েছে কি, একজন বসে কবিতা লিখছে না, একজন নিজে গান লিখছে না, এগুলো সমস্ত যৌথ প্রয়াস। মাঠে কাজ করতে করতে একজন একটা কথা বলছে, তার উত্তরে আরেকজন বলছে, তার উত্তরে একজন বলছে, যেটা গ্রীসে গিয়ে হয়ে গেল একন, ACON, একন, অর্থাৎ উত্তর প্রত্যুত্তর, উত্তর প্রত্যুত্তর। এবং সেইটা করতে করতে তারা সবসময় বীরের কথা বলবে। কেন বলবে? কারণ সাধারণ মানুষের কি কাহিনী, তারা জানে যে বীরের কথা বললে, বীরের মহিমা প্রচারিত হলে সেখান থেকে তাদের ওই দুর্দশা হয়। ওদের দেশে জন্ম নিল ট্র্যাজেডি। আগে এই যে বিয়োগান্তক জিনিস জন্ম নিল, মারা যায়, জয়ী হয়, আবার সে নিজের ভুলে নিজের পাপে পড়ে যায়। তো এদের যদি এই অবস্থা হয়, তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কি করে বাঁচবো? তাই তো। ফলে ভয়, ভীতি, এবং এ সবটাই আমরা ওভারকাম করতে পারি, উত্তরিত হতে পারি যদি ঈশ্বরের মহিমা থাকে, যদি নেচারের মহিমা থাকে। ওহে বৃষ্টি, তুমি এবার থামো, আমাদের এবার ক্ষতি হয়ে যাবে। ওহে রোদ, তুমি এবার একটু অস্তমিত হও, নাহলে আমাদের প্রাণ বাঁচবে না। ফলে তখন এই প্রকৃতির কে তখনও কন্ট্রোল করতে শেখেনি। আস্তে আস্তে মানুষ প্রকৃতিকে কন্ট্রোল করতে শিখেছে। এবং তারই সঙ্গে আগে কি ছিল না, আগে কোনো অনিশ্চিত জীবন, অর্থাৎ সকাল থেকে পুরুষরা বেরিয়ে পড়বে খাদ্য সংগ্রহে, ফল মূল ছাতু, যা আস্তে আস্তে পশু শিকার, আস্তে আস্তে মাছ শিকার, এই করতে করতে নিয়ে এসে বাড়িতে বয়স্ক মানুষরা, শিশুরা, ওই উঠোনে একটা কুণ্ড থাকতো, অগ্নিকুণ্ড। সেই অগ্নির তখনও
আবিষ্কার হয়নি। ওই অগ্নিকুণ্ড, ওই দাবানল থেকে ওরা দেখেছে, ওটাকে নিয়ে এসে ছাইটাইয়ের মধ্যে একটা মাঝের কুণ্ডতে যদি রেখে দেয়, যেখান থেকে আমাদের যজ্ঞের কনসেপ্ট এসছে, তো ওইখানে যদি ওটাকে সারা বছর বাঁচিয়ে রাখা যায়, ওটাতেই তো পুড়িয়ে খাবো। গম পোড়ালে খই হবে, চাল পোড়ালে খই হবে, মাংস পোড়ালে সুস্বাদু খাবার হবে, এবং তার সঙ্গে ওই মাটি থেকে নুন। আমি যেটা এক সেকেন্ডে বলছি, সেটা কয়েক শতাব্দের ইতিহাস। এবং এই কাহিনীর থেকে আস্তে আস্তে এবার যত সংসার বাড়ছে, এবার দেখছে সব পশুগুলোকে একসঙ্গে খাওয়া যায় না, কে একটু খোঁড়া হয়ে গেছে, কে একটু বেঁচে আছে, কিন্তু দেখলো তার একটা বাচ্চা হলো, বাচ্চা থেকে আরো বাচ্চা। তাহলে এগুলোকে যদি আমরা রেখে দিই, তাহলে অসময়ে এদের মেরে খেতে পারবো। একইভাবে আমরা যাদের ধরে এনেছি সেটা আমাদের, কিন্তু অন্য গোষ্ঠীরও লোককে আমরা ধরে আনছি, তারাও আমার কাছে ওই পশু, যেটাকে পরে বললাম বন্ডেড লেবার, কৃতদাস। আমাদের দেশে কৃতদাস প্রথাটা সামন্ততান্ত্রিক, সেটা অন্য, কিন্তু গ্রিসে, মিশরে, এগুলোতে, ইতালিতে, রোমে এরকম ছিল না, যেখান থেকে তোমরা স্পার্টাকাসের কথা জানো। এটা এইখান থেকে আস্তে আস্তে শহরে যত সভ্যতা বাড়ছে, যত ব্যক্তি সঞ্চয় হতে শুরু করলো, জীবনটা সুরক্ষিত হতে শুরু করলো, তত মানুষের ভাবনা চিন্তা, বদ এবং সৎ বুদ্ধিরও জন্ম দিতে থাকলো। এবং একদলকে বললো, তোমরা ওই অলৌকিক, এই সূর্য ওঠ, উঠে গেল, আরে ম্যাজিক। তারা জানতো কখন সূর্য উঠবে, সেই অনুযায়ী ধাপ্পাবাজিটা দিত। একদম। আর যারা রাজন্যবর্গ, তারা রক্ষা করে সব। ফলে ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন শুরু হয়ে গেল, কেন কাজের বেড়ে গেছে। এইখানে আবার মেয়েরা জিতে গেল। কি করে? না, মেয়েরা তো বাড়িতেই থাকতো, তারা তো আর শিকার করতে যেত না। কিন্তু তারা দেখলো ওই যে সব গম, জব, শস্য দানা আনে, সেগুলো ঝাড়াঝাড়ি করার পর আশপাশ সেগুলোর আবার গাছ হয়ে গেছে, সেই গাছ থেকে আবার ফসল হয়েছে, এবং সেই ফসলগুলোর থেকে আবার দানা পাওয়া যাচ্ছে। মেয়েরা চাষবাস শুরু করলো। যখন থেকে মেয়েরা কৃষির সঙ্গে যুক্ত হয়ে গেল, তখন থেকে মাতৃতান্ত্রিক পরিবারের জন্ম হলো। অর্থাৎ আমার সন্তান বলে কিছু নেই, এই মায়ের সন্তান। পুরুষের কোনো অধিকারই ছিল না, কার ছেলে কার মেয়ে, কে স্ত্রী কে, সবটাই ফলবতী হওয়া। এই থেকে যত ব্যক্তি সঞ্চয়, যত রাজন্যবর্গের, যত ব্রাহ্মণ্যবাদের জন্ম হচ্ছে, তত ব্যাপারটা আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে। এখানে থিয়েটার কোথায়? থিয়েটার এখানে। থিয়েটার ওই যে শিকার করতে যেত, তো শিকার করতে যাওয়ার সময় যে ছেলেরা সব এক জায়গায় হয়ে ওই উঠোনে আঁক কাটতো, বর্ষা দিয়েছে, পাথর আর লোহা পরে পরে জমেছে, তো ওখানে ওরা ওইগুলোতে একটা পশু আঁকতো। কে ভালো পেন্টিং করে নয়, একটা পশুর অবয়ব আঁকা হলো, দিয়ে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলা হতে থাকলো, আজ তুমি যদি আমাদের খাদ্য হও, তাহলে আমরা বাঁচবো। ফলে ওই যে গা গরম করা, যেটাকে আমরা আজকাল বলি ওয়ার্ম আপ করো থিয়েটারে, করে এক একটা দল এক এক দিকে চলে যেত। সবাই পেত না, কেউ ফলমূল পেয়েছে, কেউ বিষ ফল খেয়ে মারা গেছে, তো সবটাই তো পরীক্ষা নিরীক্ষা চলছে। আর কেউ কেউ পশু পেয়েছে। এবার যারা ফলমূল এনেছে, কোনো খাওয়া যায়, কোনো খাওয়া যায় না, এত সভ্যতার এতে জেনে গেছে, সেগুলো খাবে। কারা খাবে আগে? সবার আগে খাবে শিশুরা, তারপরে খাবে বৃদ্ধারা, তারপরে খাবে নারীরা, তারপরে খাবে পুরুষরা। আমি মাছটা ধরেছি, ও আমার পাতে মুড়োটা দাও না। এই সময়টাকে বলা হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম। তার থেকে আমরা যত ব্যক্তির জায়গায় চলে গেলাম, আমরা আস্তে আস্তে সামন্ততান্ত্রিক থেকে বুর্জোয়া থেকে ধনতান্ত্রিক ব্যবস্থা, খুব সহজ এটা।
আবার থিয়েটার কোথায় এলো? হ্যাঁ, ওই যে এসে ওটাকে ছাল ছাড়িয়ে বা এ করে ছাল না ছাড়লে খাওয়া যায় না, আর ছালটাও শীতের সময় গায়ে লাগে, পোশাক লাগে টাগে। তো প্রথমে লজ্জা নিবারণ নয়, আগে ছিল আমাদের আত্মরক্ষা। তো ওই যে যতক্ষণ পুড়ছে, আমরা গরমকালে কি করি, খিচুড়ি বানানো হলে পাতে পাতে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, আর পারা যাচ্ছে না, যে গন্ধ মা যা রান্না করেছে। কিন্তু দিলেই আরে গরম আছে, ছ্যাঁকা হয়ে পড়ে যাবে। একটু একটু করে টাচ করে দেখছে গরম আছে কিনা, একটু করে টেস্ট করছে। তেমনি মাংসটাও ওইভাবে ওই অগ্নিকুণ্ডে পুড়ছে। কিন্তু এখন কি করবে? এবার একদল উঠে দেখাচ্ছে যে কি করে এই পশুটি শিকার করা হলো। একজন এই ছালটা, কাঁচা ছালটা পরে ফেললো, কয়েকজন বর্ষাটা তুলে নিল, কি করলো, এনঅ্যাক্ট করলো, ENACT, এনঅ্যাক্টমেন্ট করলো। অর্থাৎ যা অ্যাক্ট হয়েছিল সেটাকে ওরা পুনরায় দেখালো। আর কিছু লোক ওই গুহাতে গিয়ে ঘষে ঘষে মাটি দিয়ে আর বর্ষা দিয়ে গেঁথে ওই ছবি আঁকলো। যে সে পেইন্টার, সে পাবলো পিকাসো, মকবুল ফিদাউসের না, বলে এই পশুরা যেন আমাদের চিরকাল ধরা দেয়। মাংসের টুকরো খেতে খেতে মাংসের যে যে করে মজ্জাটা টানতে গিয়ে যে বাতাসের আসা, সেখান থেকে বাঁশি, ঘাসের যে তন্তু টাং করে, বা ওই বেনু মরমরে এই যে বাঁশের করে যে বাতাসে করে, বা ঝাউয়ের যে শিরশিরানি, জলের যে কলকল ধ্বনি, এইগুলো থেকে মানুষ তার ভাষার জন্ম নিল। ভাষা কি? কমিউনিকেশন, সংযোগ স্থাপন। পাখিরাও কথা বলে, মানে তাদের ভাষায়। মানে টিয়া কাকাতুয়া যে নকল করে সেটা নয়, ওটা ওকে গলা টিপে ধরলে ও তো বলবে না বাঁচাও বাঁচাও, ঠিক। মানুষ বলবে। মানে মানুষ আবার এর সঙ্গে অ্যাডটা হলো কি, মানুষের কল্পনা শক্তি। মানুষ চিন্তা করতে শুরু করলো, মানুষ স্বপ্ন দেখতে থাকলো। আর ক্রমশই যে বীর গাথাগুলো, কে কত বড় বীর, সেসব হতে হতে মহাকাব্যের জন্ম হলো, কবিতার জন্ম হলো, ছাদ পেটানো গান যেভাবে এসেছে, কল এখনো যারা কলের ঘোড়ায় ওই যে করে, কেন গানটা করে কেন, মানে যাতে একসাথে ঘোরানো যায়, একসাথে যৌথভাবে। সবটাই এই যৌথ জীবনযাপনের ঘটনা। এবং সেখান থেকে এবার সেগুলো একটা সুরবদ্ধ হলো। এই সেই সুরগুলো কিন্তু এলো আমাদের আর্তচিৎকার থেকেই, আমাদের উচ্ছ্বাস থেকে, ক্রোধ থেকে, ক্রন্দন থেকে, উল্লাস থেকে। এই করতে করতে যখন কাব্যগুলোর জন্ম হলো, কিন্তু লিখিত একজন বসে বসে লিখছে না, মুখে 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 ফিরছে। সেখান থেকে তার অনেক পরে পুঁথি, তার অনেক পরে লেখা, তার অনেক পরে ভাষা। এবং ভাষা আগে খুব চিত্রায়িত ছিল। ভাষা একটা পাখি, একটা জল, একটা আগুন, একটা গাছ, এটাই ছিল ল্যাঙ্গুয়েজ। যেখান থেকে আমরা মিশরে বলি হায়ারোগ্লিফিক, তার থেকেই আস্তে আস্তে ভাষাগুলো পাল্টে গেল প্রকৃতিগত কারণে। আর উচ্চারণগুলো পাল্টে গেল আমাদের জিভের গড়নের জন্য। কিন্তু আজও যদি গ্রীসের যে উট চালায়, তার যদি তাদের যদি গান শোনা যায়, তোমার এখানে এসে মনে হবে কি আমাদের একটু বেদের স্তোত্র বলছে, এটা আমাদের সংস্কৃত মন্ত্র বলছে। তার একটাই কারণ, সব সোর্সটা ওই ওখান থেকে আসছে। এবার আমাদের এখানে যেমন চারণ কবিরা গেয়ে গেয়ে বীর গাথা গাইতো, তেমনি ওদের দেশে ওই ব্যালাড গাওয়া হতো, একাই। যেখান থেকে আমরা আস্তে আস্তে পেলাম
পরে 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 আরো অনেক এদের সোফোক্লিসের আরো অনেক আগে ইউরিপিডাস, সোফোক্লিস, এদের আরো অনেক আগে আমরা যাদের পাচ্ছি তারা একক ভাবে বলতো, কিন্তু একক বলতে 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 এরপর দেখা গেল যে দুজন ওই একন এলো, এক একজন একজন, এবং তখন ওই মুক্ত জায়গায়, কিন্তু এগুলো কোথায় হতো? আমাদের যেমন ওই গঞ্জে আর এতে হতো, ওদের তেমনি হতো কোথায়? সব আবার সেই কৃষ্টিতে ফিরে যাব। সবাই গ্রাম থেকে চাষবাস করে আঙুর নিয়ে, আপেল নিয়ে, শস্য নিয়ে তারা যখন এলো মূল এথেন্সে, থেবায়ে, সেই সব জায়গায় এসে বিক্রি টিক্রি করে তারপরে তারা দেশে ফিরে যাবে। কিন্তু একটু ফুর্তি, একটু আনন্দ না হলে হয়? একটু এন্টারটেনমেন্ট, ওই যে গায়ন, ওই যে ফোক, ওইগুলো দেখে তাদের পয়সা দিয়ে সরাইখানায় থেকে আবার ফিরে যাওয়া, এই যে হলো, এই হওয়া থেকে এবার কি হয় না, আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে চতুর্দিকে, এবং ক্রমশ দেখা গেল লোকও বাড়ছে। তখন ওদের দেশটা পাথরের দেশ, পাহাড় পাথর, তো পাহাড় পাথরের যদি মাঝখানটায় করা যায় গোল বেদির মতন, আর পুরো পাহাড়টাতে যদি খাঁজ কেটে দেওয়া যায়, তাহলে কি হবে, ওই অনেক পাহাড়ের উঁচুতেও যে বসে আছে সেও এখানকার ফিস ফিস কথাও শুনতে পাবে। আর যদি শুনতে না পায়, তার জন্য চোঙের মতো মুখোশ তৈরি করা হলো, যেখান থেকে এই কথা বলতে পারবে। আর এই মুখগুলো হচ্ছে গিয়ে সিম্বল, অর্থাৎ এ বদমাইশ লোক, এ ভালো লোক, এ খারাপ লোক, কোনো এক্সপ্রেশন নেই, দেখতে পাবে না তো। যে সামনে বসে আছে সেও তো এখান থেকে ওই সেই স্কুলটার কাছে কয়েকশো মিটার দূরে, কিন্তু সাউন্ডটা যেতে হবে। আর তখন কি ছিল, স্বর কি ছিল, মাত্র 4টে নোট, আমরা ভাবতেই পারবো না। আজকের মতো যে সপ্ত সুর, সারে গামা পা ধা নি সা, না, 4টে। তার কারণ ওই যে ঘাসের জুনের বা এতে, তারও পরে চামড়া এলো, ফলে এই তালবাদ্য, তন্ত্রী, বাঁশি, এগুলো আস্তে আস্তে ভাগ হতে থাকলো, তার সঙ্গে সুরেরও চলন বাড়তে থাকলো। এগুলোও কিন্তু এলো ওই লোকায়ত লোকগান। মেয়েরা যে জল নিতে যায়, তখন যে তারা কথা বলতে বলতে যায়, আমাদের দেশে বলো তুমি কি আজ কি শুনলি? আহির ভৈরব শুনলাম। আহির ভৈরবটা কি রে? জানিস না? ভোরের রাগ। আহির কি? গোয়ালা। গোয়ালারা যে দুধ নিয়ে যে যেত আর ফিরত, তারা যে গান করতো ভোরবেলা, সেই থেকে আহির ভৈরব, মেঘমল্লার, বর্ষার, ভৈরবী, ভোরবেলার, এইরকম করে রাগগুলো ক্রমশ দরবারে চলে এলো। আর ওদের দেশে থিয়েটারটা এরকম গড়ে উঠলো। তখনও কিন্তু ওই মাঝখানে বেদি থিয়েটার হয়, একজন দুজন, সেইটি গিয়ে আস্তে আস্তে গ্রিস থেকে রোমে এবার একটা হাব হতে থাকলো, অর্থাৎ বেদিগুটাকে সরে এলো একদিকে, দর্শক তিন দিকে। দর্শক তিন দিক তো নয়, গোল। তুমি এরকম কনসেপ্টের নেই এখন, আগে তো মাঝখানে, আগে মাঝখান থেকে ওটা হাফ হলো, সরে এলো। আচ্ছা, দর্শক থাকলো গোল হয়ে সব দিকে, অর্ধবৃত্তাকার হয়ে। তারপরে উঠলো ছাদ, একতলায় দোতলায়। কিন্তু যে নাটকগুলি হতো, সে ট্র্যাজেডি হোক আর কমেডি হোক, তার ঘটনা কি হবে? ঘটনা হচ্ছে গিয়ে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সময়কালের ঘটনা ওইখানে দেখানো হবে। এবার ওই যে প্রস্কেনিয়াম, এবার ওই যে দেওয়ালগুলো উঠলো, আড়ালগুলো উঠলো, সেই থেকে আস্তে আস্তে ইতালি, এবং যে যখন যুদ্ধ জয় করেছে সে তাদের নিয়ে গেছে, তাদের দাস করে নিয়ে তাদের সংস্কৃতিটাও নিয়ে গেছে।
এবার ইতালিতে, রোমে ওইগুলো ঘেরার মধ্যে চলে এলো। আর ওখান থেকে ওখানে একটু চড়া নাটকীয়তা হলো। এই যে আমরা কথা কথায় বলি নাটক করিস না, তো মেলোড্রামা করছে কেন? হোয়াট ইজ মেলোড্রামা? ট্র্যাজেডি কি? ট্র্যাজেডি হচ্ছে গিয়ে ইউনিটি অফ থ্রি ইউনিটিজ। কি? ইউনিট অফ অ্যাকশন, ইউনিট অফ টাইম, ইউনিট অফ স্পেস। অর্থাৎ একই স্থানে যা কিছু ঘটছে, যা কিছু অন্য জায়গায় ঘটছে, সেটা এখানে এসে বর্ণনা করছে। আগে যা ঘটেছিল সেটাও এখানে বর্ণনা হচ্ছে। ফলে ওই সূর্যোদয় থেকে সূর্যাস্তের ঘটনা এবং করুণ পরিণতি। এবার ইতালিতে গিয়ে, রোমে গিয়ে ওগুলো কি হলো? ছাড়া ছাড়া হয়ে গেল। অর্থাৎ 1 2 3 4 5 6 করে না হয়ে 1 2 পরেই 4, মাঝে একটা গ্যাপ, অর্থাৎ জাম্প করলো, স্কিপ করলো। মেলোড্রামা এই জন্যই বলা হয় যে তার মধ্যে কোনো সাবলীল গতি নেই, ফলে গিমিক জন্ম নিল, একটু স্থূলতা জন্ম নিল। কিন্তু ট্র্যাজেডি সেইখান থেকে যখন ব্রিটিশদের ওখানে যখন শেক্সপিয়াররা আসছে, আমি খুব ছোট করে বলছি, তো সেখানে গ্লোব থিয়েটারে তৈরি হলো, তখন এটা আচ্ছাদন হয়ে গেছে, কিন্তু হয় দিনের বেলা। আর এই সবগুলোই হয় কোথায়? একাডেমি অফ ফাইন আর্টস, গিরিশ মঞ্চ না, যেখানে বাজার আছে তাকে কেন্দ্র করে। সেখানে বেশ্যালয় থাকবে, পণ্য থাকবে, সেখানে বিনোদন থাকবে। কলকাতার ইতিহাসটাও যদি ঘাঁটো, এমন কোনো জায়গা পাবে না তখন ব্রিটিশ আমলে যেখানে কোনো বাজার ছিল না। সে সিনেমা হাউসই বলো, থিয়েটার হাউসই বলো। তো এই যে এবার প্রসেনিয়ামের সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত ব্যাপারটা কি, এটা তো ক্রমশ ডেভেলপ করেছে। সামনে এলো এরিনা, ওই যে আগে গোল ছিল থেকে হাফ হলো, সরে এলো, এবার সামনে একটা এরিনা হলো, ঘেরা জায়গা, তার পিঠ হলো, নিচে যন্ত্রীরা বসতো, তার সামনে হলো অ্যাপ্রন এলো। এবার বিভিন্ন ভাবে টর্মেন্টর এলো, মানে ঢাকা দেওয়া হলো। কেন না, তুমি তো একটা স্কোয়ার জিনিসে দেখতে পাবে না ছোট্ট জায়গা ছাড়া। তো ফলে জিনিসটা কি হলো, এই দিকটা ক্রমশ এইরকম হলো, দর্শক দিকটাও ঠিক উল্টোটা এইরকম হলো, এদিকে হলো এইরকম হলো, যার ফলে আমরা বলি যে এখানে নিচুর দিক নিচু, সামনের দিকটা নিচু, ক্রমশটা উঁচু, দর্শকদেরটা ঠিক উল্টোটা, সামনের দিকটা নিচু, উঁচু। তার কারণ কি? এইরকম দেখতে হবে জিনিসটা, নাহলে দেখতে পাবে না। হ্যাঁ, এর আবার ছোট বড় নানা রকম হতে থাকলো, আর তার সঙ্গে আবার চমকগুলো তৈরি হতে থাকলো। অর্থাৎ একটু মেশিন টেশিন, এই দেবদূত নামছে, এই জটায় উড়ে চলে গেল, এগুলো আমাদের দেশে এলো পার্সি থিয়েটার থেকে, আগে ছিল না। আমাদের যে প্রফেশনাল থিয়েটার, বিনোদিনী থেকে শুরু করে গিরিশ ঘোষ, এরা সবটা কিন্তু নিলেন পার্সি থিয়েটারতে। আমাদের এই সেদিন পর্যন্ত পার্সি থিয়েটার ছিল ধর্মতলা অঞ্চলে, তার ইতিহাস যদি পড়ো তাহলে দেখতে পাবে। ঘটনাচক্রে আমার একটি বই আছে, তো সেই বইয়ে এই সমস্ত ইতিহাসটাই আছে, কলকাতার ইতিহাস, মানে নাট মঞ্চের ইতিহাস থেকে আজ পর্যন্ত। ব্ল্যাক বক্স, যেটা আজকে নিচে তোমরা দেখতে পাবে। তো বা প্রসেনিয়ামের একটা মিনি ফর্ম আছে, যেখানে ওরা মাঝখানে একটা রিভলভিং স্টেজও করেছে, এবং দর্শক সবটাই রয়েছে। আর ওই ওপর থেকে ঝালর, যাতে আলোগুলো না দেখা যায়, যাতে ছাদটা না দেখা যায়, এইসবের জন্য। ফলে কিন্তু মূল বিজ্ঞানসম্মত প্রসেনিয়াম কি হওয়া উচিত যে তার সামনের মিনিমাম 65 থেকে 70 ফুট চওড়া হবে, সেটা আস্তে আস্তে কমে এখানে এসে দাঁড়াবে হয়তো 45-এ পেছনটা, যেখানে ব্যাকড্রপ। কেন?
তার কারণ আমাদের এই চোখ। আমরা তো মাছের চোখ কি দেখে, পুরো পুরো গোল দেখে, আর আমরা দেখি এই, তার বেশি তুমি দেখতে পারো না। ফলে যেখানেই বসো না কেন সেখান থেকে তুমি এরকম দেখছো। তো ফলেই কনসেপ্ট হলো ফোর্থ ওয়াল, অর্থাৎ তুমি পুরোটাই দেখছো, সামনের দেওয়ালটাকে শুধু তুলে দেওয়া হয়েছে, ওটাকে তোমার ফোর্থ ওয়াল কনসেপ্টে ভাবতে হবে। আর দু পাশে জায়গা থাকবে, যতটা মঞ্চ হচ্ছে, মঞ্চ যদি 60 হয় তাহলে 30 ওইদিকে একটা জায়গা থাকবে যেখানে সমস্ত সেট বা অভিনেতা অভিনেত্রী থাকবে, এদিকেও 30 এদিকেও 30, যেটাকে দর্শক দেখতে পাচ্ছে না, ওখান থেকে আসা যাওয়া করবে। আবার ওপরেও এটা যদি মেঝে ফ্লোর থেকে যদি 60 ফিট হয়, তাহলে তারও ওপরে 40 ফিট থাকবে ব্ল্যাঙ্ক, যেখান থেকে পট নামবে। আবার নিচ থেকেও পট উঠবে। আমাদের এখানে মঞ্চে কোথায় সেরকম মঞ্চ কিছু ছিল, তাও আজ সেগুলো দেখতে পাবো না। তারপরে এলো রিভলভিং স্টেজ। রিভলভিং স্টেজ কেন এলো? তার কারণ ওই যে একটা করে সিন হতো, ড্রপ ফেলে দেওয়া হতো, আবার একটা হতো, সারা রাতের ব্যাপার, মানুষের সময় কমছে, তখন দ্রুত পট পরিবর্তন করতে হচ্ছে। আর এই যে ক্লাসিক যে ট্র্যাজেডি বা কমেডি, তার কনসেপ্টও ভেঙে যাচ্ছে। রোমান্টিক ট্র্যাজেডির সময়ই ভেঙে গেল, তার সবটা 1 2 3 4 করে হলো না। কমেডি হোক, ট্র্যাজেডি হোক, ফার্স হোক, যাই হোক, তেমনি ভাবে আমাদের এইগুলো হতে থাকলো কি, যদি রিভলভিং স্টেজ হয়, এইখানে একটা ঘটনা ঘটছে, সেখানে এইরকম 3টে থাকলো, 3টে ভাগ থাকলো কাটুনির মতো, এইটাতে এরকম হচ্ছে, এটা এদিকে বা এদিকে ঘুরে গেল, পরের দৃশ্যটা ওখানে রেডি করে রাখা আছে, ওইখানে অভিনেতা অভিনেত্রীরা চলে এলো, দেখতে থাকলো, তার মধ্যে তো ইন্টারফেল আছে। ফলে দিস ইজ প্রসেনিয়াম থিয়েটার। আচ্ছা, তাহলে এই বিজ্ঞানের বাইরে যেটা, সেটাই কি তাহলে নন প্রসেনিয়াম? চালু কোন শিল্পই বিজ্ঞানের বাইরে হয় বলে আমার জানা নেই। আমরা হাঁটছি, চলছি, কথা বলছি, যা কিছু করছি, সবের মধ্যেই আছে সায়েন্স, বিজ্ঞান। শিল্পও বিজ্ঞানের বাইরে কিছু না। যা প্রসেনিয়াম নয় তাই নন প্রসেনিয়াম। আমি ফিরে যাব সেই যাত্রায়। আমার যাত্রার কোনো ঘেরাটোপ ছিল না, উপরে চট বা কিছু আচ্ছাদন ছিল, কখনো তাও থাকতো না, কিন্তু হতো ওই গ্রীষ্মের কথা বললাম, সেরমি আমাদের যাত্রা হতো মাঝখানে, এবং সেই মাঝখান থেকে আস্তে আস্তে এই প্রসেনিয়ামের ধারণাটাকে টুকে সেটা চলে গেল, সেটা আর যাত্রা সেইভাবে থাকলো না। কিন্তু চৈতন্য যখন করতেন, তখন কি করতেন, মাঝখানে করতেন, দর্শক কখন থেকে রাত্রি 9টা 10টার পর আসতো, সব কাজকর্ম করে খেয়ে দিয়ে এসে ওখানে বসতো, যে জেলে হোক, মুচি হোক, ম্যাথর হোক, সাধারণ মানুষ হোক, সবাই, এবং সেটাকে ভোর পর্যন্ত টানা হতো পালাগানটিকে। কেন? তারপরেই সবাই যাও গঙ্গাতে গিয়ে স্নান করো, করে বলো হরি 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 করে পুরো গ্রাম সংকীর্তন করো। ওটাও তো পারফরমেন্স, কিন্তু পাশ্চাত্যের মতো নয়। আবার আমার যে সংস্কৃত নাটক, সেটাও কিন্তু ছিল প্রসেনিয়াম নয়, কিন্তু সেটাও ছিল ঘরের মধ্যে। বিশিষ্ট মধ্য মঞ্চ বা অন্যান্য যে মঞ্চ, চতুর্বর্গ যে মঞ্চ, সেগুলো রাজাদের আনুকূল্যে, সেখানে কিন্তু আলো থাকতো, মোমবাতি, গবাক্ষ থাকতো, সাউন্ড সিস্টেম খুব সুন্দর, এমনভাবে ঘরটাকে করা হতো যে সবাই সব শুনতে পেত, আর সেটা স্ট্রেট হতো। আমাদের মঞ্চেও যা ইতিহাস পাওয়া যায় ভারতের নাট্যশাস্ত্র থেকে, তাতে সেটা এইরকম প্রসেনিয়ামের মতো হতো না, এটা স্ট্রেট হতো। তার কারণ আমাদের সংলাপের থেকেও বেশি মুদ্রার চলন ছিল বেশি।
আর হাইটটা হতো বেশি না, 1.5 ফুট, মানে মেঝে থেকে। দর্শকরা থাকতো এতে, ওইখানে ওই কনসেপ্ট ছিল না, এরকম কনসেপ্ট ছিল না। ছোট জায়গায় রাজন্য বর্গরা ওখানে তো চাষা ভূষো এরা তো পেত না, কিন্তু তাদের সংলাপ বলা হতো, সেগুলোকে প্রাকৃত ভাষায় বলা হতো, নাহলে বিশুদ্ধ সংস্কৃতিতে বলা হতো। সেটা তোমার শকুন্তলা, বিজ্ঞান শকুন্তলাম নাটক দেখবে। আসলে যেটা এটারও চলটা আমরা ওই সেই পাশ্চাত্য থেকে নিলাম, আমরা প্রসেনিয়ান থিয়েটারটা নিলাম বিদেশ থেকে। আমাদের দেশের যাত্রাটাকে গিরিশ ঘোষেরা কিন্তু ব্লেন্ড করলেন, যাত্রার ঢং, যাত্রার চলন, সেগুলোকে নিয়ে পার্সি থিয়েটার, সেগুলোকে নিয়ে প্রসেনিয়ান থিয়েটার হলো। কিন্তু ওই যে উচ্চগ্রামে কথা বলা, তখন তো সাউন্ড সিস্টেম অ্যাকুস্টিক্স কনসেপ্টই ছিল না। অথচ আমি গবেষণা করতে গিয়ে দেখেছি যে ব্রিটিশ আমলেও কিন্তু তখন 1872-এর অনেক আগে, তখন কিন্তু এয়ার কন্ডিশন হল, ভাবতে পারো কি করে এয়ার কন্ডিশন হল? না, ওরা ওই চোঙায় করে গঙ্গার হাওয়াটা চোঙায় করে নিয়ে এসে ঘরের মধ্যে, হলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, ঘর ঠান্ডা থাকছে। তখন তো ফ্যানের আবিষ্কার হয়নি। তেমনি প্রযুক্তি, কৌশল সবই আস্তে আস্তে অভিনবত্ব পেয়েছে। আর নন প্রসেনিয়াম বললে আমরা এখন যেটাকে বলি, আসলে মুশকিল হচ্ছে কি, সে করে কিন্তু প্রসেনিয়ামেরই মতো, ওই একদিক দিয়ে আসে, একদিক দিয়ে যায়, ওখান দিয়ে ঢোকে, ওখান দিয়ে বেরোয়, কিন্তু যাত্রা তো তা ছিল না, যে কোনো জায়গা থেকে উঠে আসতো, দর্শক তো ঘিরে বসতো। আজকেও তো পথনাটকে ঘিরে বসে, কিন্তু মানুষের অভ্যেস এমন কমে গেছে। বাদলবাবু কি করলেন, বাদল সরকার, তিনি একটা আড়াল রাখলেন, তার পেছন থেকে অভিনেতা অভিনেত্রী আসছে, করছে, আবার চলে যাচ্ছে। তো এটা কি প্রসেনিয়াম না নন প্রসেনিয়াম কি? আবার বলে ইন্টিমেট স্পেস। আচ্ছা, ইন্টিমেট মানে অন্তরঙ্গ। তো অন্তরঙ্গ কি, মানে এই যে তুমি আমি কথা বলছি, এটাই অন্তরঙ্গ। এবং দূর থেকে তোমাকে যদি আমি ইশারা করে কথা বলি, সেটা অন্তরঙ্গ হবে না? তাই তো। প্রসেনিয়ান থিয়েটারটি কি অন্তরঙ্গ ছিল না? আমরা যখন সৌম্য মিত্রের, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্তের নাটক দেখছি, কখনো মনে হয়নি উনি ওই দূরে, আমি এইখানে। অজিতেশ বন্দ্যোপাধ্যায় যখন পাপ পুণ্যতে ফিস ফিস করে কথা বলতেন, আমরা কানটাকে এরকম বাড়িয়ে নিয়ে যেতাম, বলতাম না লাউডার লাউডার প্লিজ, বলতাম না, তার কারণ উনি ওটা ইচ্ছে করে করতেন। হ্যাঁ, তাহলেও কি আছে, তুমি যদি নাছড় বান্দার মতো জিজ্ঞেস করো। ইন্টিমেট স্পেস বিদেশে কিন্তু এটা অনেক দিন আগে চালু হয়েছে। কিরকম না, যেখান থেকে ওরা চেম্বার ড্রামা বলতো, একটা ঘরের মধ্যে দর্শক আছে, অভিনেতা অভিনেত্রী আছে, কথা বলছে। অন্তরঙ্গতাটা কিসে? এইখানে আমি বলি যে আসলে তুমি যদি বলো পারফরমেন্স, তাহলেই মিটে যায়। পারফরমেন্স মানে উপস্থাপন করছো, সে তোমার যাই হোক না কেন। এবং সেখানে তুমি যদি ওই আড়াল আবডালটা সরিয়ে দাও, কেন সরাবো? এই জন্যই সরাবে যে তুমি ওই যে প্রথমেই বলেছি মানুষের কল্পনা। আমি যদি বেহুলা লক্ষিন্দরের পালা গাইতে গাইতে প্রকাশ্য দিনের বেলাতেই বা রাতের একটা ফ্লাড লাইটেও যদি লক্ষিন্দর মোড়ে পড়ে আছে, আর বেহুলা তা এক হাত দিয়ে তাকে ধরে, আর এখানে একটা কলার ছোট্ট বান্দাস করে এরম করে করে দোলাতে দোলাতে গান গাইতে গাইতে যদি তুলতে থাকে উপরে, আর বেহুলা লক্ষিন্দরকে ধরে তুলছে, কেউ দেখবে না এই মরা ও কি করে উঠছে, কেউ দেখবে না, তারা সবাই দেখবে এইখানে, এই যে এটার মধ্যে ওই ভেলাটা, অর্থাৎ তার কল্পনা, তার মতো কল্পনা, কোথাও অসুবিধা হয় না। এটাই তো কমিউনিকেশন, সংযোগ স্থাপন শিল্পের, যেখান থেকে নন্দন তত্ত্ব, রসের সৃষ্টি হচ্ছে, রসবৈষম্য তার সৃষ্টি হচ্ছে। ফলে সেইখানে এবার আমি আমার মতো করে বলি, আসলে এইসব জায়গাতে একটা করে মুহূর্ত তৈরি হবে, সবাই থাক, সব অভিনেতা অভিনেত্রী, কেউ এসে চমকে দেবে না, সবাই এক জায়গায় থাক,
যার যখন চরিত্র সে তখন উঠে অভিনয়টা করবে এবং মুহূর্ত তৈরি হবে, মুহূর্তটা মিলিয়ে যাক। আমাদের জীবনে তো তাই হয়। ফলে আমি অন্যদের থিয়েটার থেকে আমার পোস্টমর্টম পারফরমেন্স যা আমি শান্তিনিকেতনে চালু করেছিলাম সেটা এইরকম। সেটা 2000-2500 ফিট জায়গাতেও করছি, আবার একটা তাঁবুর মধ্যেও করছি, সেইভাবে স্পেসটাকে সাজিয়ে নিচ্ছি এবং সেখানে সবাই থাকবে, কিন্তু যার যখন মুহূর্ত তৈরি হচ্ছে সে করছে। আবার আমার যদি পারফরমেন্সগুলো ইদানিংকালে দেখো তেলে তাই, আমি যে সে একাডেমিতেই করি আর এই এখানে থিয়েটার্সেই করি, সেখানে সব চরিত্রটাই থাকে। তুমি বলো যে এটা কিরকম, এরকম কেন? ফুটবল খেলা যদি 11-22 জন থাকে, একজন রেফারি থাকে, দুজন লাইন্সম্যান থাকে, আর যদি এত হাজার হাজার দর্শক থাকে, রোনাল্ডো কখন গোল, রোনাল্ডো যেখানে ছিল গোল করে চলে এলো, অর্থাৎ সবাই প্লে করছে, সবাই মুভ করছে। আমার অভিনয়টা এবার বলে চলে গেলাম না, ওটাই তো সেই পুরনো ঢং। তখন তো প্রযুক্তি এরকম ছিল না, আর তখন কাব্যের ওপর জোর দেওয়া হতো বেশি, ফিজিক্যাল অ্যাক্টিং ছিল না, খুব কম। আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এর মধ্যে তো আবেগ ছিল। গিরিশ ঘোষের ফিজিক্যাল অ্যাক্টিং কত ভালো না, কিন্তু শম্ভুদা যখন এরকম করে 4 অধ্যায়ে বসতেন আর এরকম ঠিক তোমার মতো জায়গায় তৃপ্তি দিয়ে বসে থাকতেন, এত বড় একাডেমি অফ ফাইন আর্টসের, কখনো মনে হতো না এরা বসে বসে কথা বলে যাচ্ছে, না, ওরা দৃশ্যকল্পটা তৈরি করতে পারতেন, ওরা ভাবনাটাকে কল্পনাটাকে ছড়িয়ে দিতে পারতেন, সেই জায়গা। কিন্তু তবুও কি অসুবিধা হয় অনেকের, যারা এরকম এদিকটা অন্ধকার ওদিকটা আলো থাকলে তাদের কনফিডেন্স বাড়ে। কিন্তু যে আমি প্রসিনিয়াম থিয়েটার থেকে আজকে এই ইন্টিমেট স্পেসে, ওপেন স্পেসে দিনের আলোতেও কাজটা করি, আমার কোনো অসুবিধা হয় না। কেন, আমার যদি জানা থাকে যে কি করে আচ্ছা, একটা যখন ক্লাস নিই আমি, তখন তো বিচিত্র সব ছেলেমেয়েরা থাকে। তুমি যখন ব্যাংকের কোনো ক্লায়েন্টের সঙ্গে মিট করো, আরো আশপাশে অনেক উসফুস করছে বা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু তুমি তাকে বলছো, ওটাও তো পারফরমেন্স। অনেক মিথ্যে কথাও ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়, পারফরমেন্স। অনেক সত্যি কথা চেপে রাখতে হয়, পারফরমেন্স, তোমার ব্যাংকের স্বার্থে। আবার কখনো কখনো শুনুন, আপনি এটা করবেন, যান ম্যানেজার কাছে, যান, গিয়ে বলুন, আমার কথা বলবেন না, ওকে গিয়ে বলুন, পারফরমেন্স। সারাক্ষণ আমরা কিন্তু পারফর্ম করছি, সংসারেও তাই। মা, তোমার আজকে আসতে দেরি হয়েছে, আর বলিস না যা বৃষ্টি পড়েছিল তা নয়, তুমি তখন বলতে পারছো না যে আরে সলিলদার সঙ্গে দেখা হয়ে গেল, কথা বলছি, ও সলিলদা তোমার তো ওই তো ইন্টারভিউ নিয়ে এসছো, আবার কেন? তাকে তুমি বোঝাতে পারবে না, তার ডিমান্ডটা অনেক বেশি। ফলে আমাদের কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা আড়াল, কোনটা আবডাল, যা কিছু সামনে দেখছো তাই সত্য নয়। আর একটা মানুষকে এখানে আমাকে একরকম দেখছো, তোমার সঙ্গে ফোনে কথা বলার সময় একরকম কথা বলছি, আবার ওখানে গিয়ে যখন সেমিনারে বসে গম্ভীর হয়ে বসে থাকবো তখন একরকম। তুমি কোনটাকে দেখবে? সামগ্রিকতাটাকে দেখবে। এটাই হচ্ছে গিয়ে স্পেসের পারফরমেন্স। আসলে তোমাকে বিষয়টা জানতে হবে, বিষয়টা কি। আর এখানে বিষয় বলতে গেলেই রাজনীতি আসবে। যারা বলে অরাজনৈতিক এখনো যে চলছে, ঠিকই, কোনটা অরাজনৈতিক? এই অরাজনৈতিকের নামে সবচেয়ে বড় রাজনীতিটা চলছে। একদমই তাই, একদমই তাই। খুব 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 মানে সমৃদ্ধ হলাম আজকের এই আড্ডা, এবং সাধারণ যারা দর্শক তারা তো শুনলেনই। আমি এ প্রসঙ্গে বলি, মানে যারা নাট্য শিক্ষার্থী তাদের জন্য কিন্তু একটা বড় অধ্যায় হয়ে থাকলো আজকের এই আড্ডা পর্বটি। ভালো থাকুন সকলে, অনেক ধন্যবাদ।